স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণ। এবারে জানাবো খবরের বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনকে ভোটের উৎসবে রূপ দিতে চায় নির্বাচন কমিশন। আর এই আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চলছে নানামুখী তৎপরতা। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই উদ্যোগ কার্যকর হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোট দেওয়ার উপায় খুঁজতে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, জামায়াত ইসলামীর মতিউর রহমান আখন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সমর্থন আশা করেন সিইসি। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরো সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব ইনশিওর করে আমাদেরকে আগাতে। প্রবাসী ভোটার 10% মতো সবার মতামত নিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। আমরা নির্বাচনকে দেখতে চাই উৎসব মুখর পরিবেশে। প্রবাসী ভোটারদের এই উৎসবে শরীক করার জন্য আমাদের যে সর্বাত্মক প্রচেষ্টা, আপনাদের উপাত্ত আমাদের পথে পাথেয় হবে। প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের হারে প্রভাব পড়ে, বিষয়টিকে মাথায় রেখে কাজ করছে নির্বাচন কমিশন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। এই জন্য আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি 1-2 মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ সারা দেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 36টি অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে 1900 কোটি টাকার এলজিইডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বাংলাদেশের সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে নানা অভিযোগ। জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং অর্থ আত্মসাৎ একটি ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাস্তা ও সেতু নির্মাণ সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবার একযোগে ঢাকার আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয় সহ 36টি এলজিডি অফিসে অভিযান চালিয়েছে সংস্থাটি। তৈরি করা হয়, পিডি একজন থাকেন, উনি করেন কি, উনি কিছু ফরম্যাট আছে, ফরম্যাটগুলো পূরণ করেন। কার মাধ্যমে? ওই যে বললাম না যে একটা কনসালটেন্ট ফার্ম আছে, তারা তথ্য সাপ্লাই দেয়, উনি সিদ্ধান্ত দেন আর একজন কম্পিউটার অপারেটর সেটা ফিল আপ করে। অভিযানে 1900 কোটি টাকার এলজিডির বি স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। তবে রাজধানীতে দুদকের অভিযানে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশের বাধা দেয় এলজিডির কর্মকর্তারা। এছাড়াও দুদকের অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, জামালপুর, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, কুমিল্লা, যশোর, খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। এর আগেও 16 এপ্রিল দেশের 35টি সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালিয়ে দুদক উল্লেখযোগ্য সফলতা পায়। সেই ধারাবাহিকতায় এবার এলজিডিকেও নজরদারির আওতায় আনা হয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম সিস্টেম অকার্যকর হওয়ায় স্থবির হয়ে আছে ভিসা ইস্যু প্রক্রিয়া। এতে এখন পর্যন্ত 22,820
জন বাংলাদেশির ভিসা হয়নি। আর প্রথম দিন সৌদি যেতে পারেননি 7 জন হজ যাত্রী। তাদের পাঠাতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয় ও হাব। হজযাত্রার প্রথম দিনে সকাল থেকেই আশকোনার হজ অফিসে প্রস্তুতি নিচ্ছে যাত্রীরা। যারা ভিসা ও টিকিট পেয়েছেন সেরে দিচ্ছেন ইমিগ্রেশনের যাবতীয় কাজ। আগে ইমিগ্রেশন দুইখানে হইতো, সৌদি এবং বাংলা দুই জায়গায়, এখন এক জায়গায় হচ্ছে। এতে এখন হাজিদের কোনো ভোগান্তি নাই। আমার অনেক আশা ছিল যে আমি আল্লাহ পাকের ঘরে যাব, আল্লাহ কবুল করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে কবুল করে, সমস্ত হাজিদেরকে যেন কবুল করে। অনেকেই টিকিট পেয়েছেন, কিন্তু সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুকের জটিলতায় ভিসা সময়মতো না হওয়ায় যেতে পারেনি নির্ধারিত ফ্লাইটে। এজেন্সির মাধ্যমে যাই নাই প্রতারণার কারণে। এখন সরকারিভাবে তো দেখছি যে আরো বেশি বিভাগে ফার্স্ট ফ্লাইটের লোক টিকিট ওকে ভিসা নাই, কেমন কথা হলো? আমারটা পাইছি, আমার শাশুড়িটা পাইছে, কিন্তু আমার স্ত্রী ভিসা এখনো পাই নাই। খুব টেনশনে ভুগতেছে, যেহেতু আজকেই আমাদের ফ্লাইট। জটিলতা কাটিয়ে নিবন্ধিত সব হজযাত্রীর সৌদি গমনে নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে। যে সকল হজযাত্রী ভিসা জটিলতার কারণে ফ্লাইট বাতিল করেছেন তাদেরকে ভিসা হওয়া সাপেক্ষে কোনো রকম সার্চ ছাড়াই এয়ারলাইন্সগুলো তাদের টিকিটটা আবার ইস্যু করে দিবেন এবং ইনশাল্লাহ তারা হজে যাবেন। এজেন্সি থেকে কোনো ধরনের সংকট তৈরি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় হজ অফিস। মূলত প্রধান দায়িত্ব পালন করছেন এই 70টি এজেন্সি। তো সেই 70টি এজেন্সিকে কিন্তু আমাদের সঙ্গে একদম কন্টিনিউয়াস যোগাযোগে রয়েছে। কোনো এজেন্সি কিন্তু এইভাবে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। এর মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীদের বহনকারী ফ্লাইট। ফিরতি ফ্লাইটে করে 10 জুন থেকে দেশে ফেরা শুরু করবেন হজযাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 6 দফা আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয় শাটডাউন কর্মসূচি। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বের করে দিয়ে প্রবেশ পথে তালা দিয়ে দেন শিক্ষার্থীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও নামেন শাটডাউন কর্মসূচিতে। ঈদুল ফিতরের আগে থেকে 6 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন তারা। 15 ও 16 এপ্রিল সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। 21 এপ্রিল ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। ঢালিউড তারকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খান সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকার একটি হত্যা চেষ্টা মামলায় তাদের আসামি করা হয়। শেখ হাসিনা এবং তার সরকার সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এই মামলা করেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শোভানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক ও আজিজুল হাকিমকে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে উত্তরের জনপদ গাইবান্ধায়। গাইবান্ধায় আজকে ডিবিসি এক্সপ্রেস রয়েছে, সিএসআরএম নিবেদিত। এই মুহূর্তে আমার সাথে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে গাইবান্ধার। আমি একটু কথা বলতে চাই এবং গাইবান্ধার মূল সংকট যেটা হচ্ছে বেকারত্ব, অর্থাৎ কর্মসংস্থান নেই, এটা একটা অন্যরকম সংকট। আমি একটু এই নিয়ে কথা বলতে চাই। একটু শুরুতে আপনার কাছে আসতে চাই যে একটু বলবেন যে পড়াশোনা শেষ করে আসলে গাইবান্ধায় করার মতো কিছু থাকে না সবাই ঢাকামুখী হয়? আমি একজন তরুণ হিসেবে বলতে চাই যে তরুণদের তারুণ্য ধরে রাখতে গেলে তাদের কর্মের ব্যবস্থার প্রয়োজন। তা আমরা দেখা যায় আমাদের গাইবান্ধা জেলা খুবই একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ঢাকামুখী হতে হয়, চট্টগ্রামের দিকে যেতে হয়। আমাদের এখানে শিল্প কলকারখানা নাই বললেই চলে। এইটার ব্যবস্থা যদি হয় তাহলে উত্তরের জনপদ গাইবান্ধা জেলার যে বেকার আছে এই বেকারত্ব দূরীকরণে যথেষ্ট ভূমিকা পালন করবে। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবাই বলছে আসলে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এগুলো আসলে অন্যান্য জেলার মতো গাইবান্ধাতেও সমস্যা রয়েছে। আমি একটু আরো এক দুজনের সঙ্গে কথা বলতে চাই। একটু আপনি বলবেন যে গাইবান্ধার সংকটগুলোর মধ্যে অন্যতম কি? এখানে আমি দেখেছি যে অনেক গরিব লোক আছে, বিত্তবানও আছে, তবে সামগ্রিকভাবে গাইবান্ধা পিছিয়ে কেন? আমাদের গাইবান্ধা সামগ্রিকভাবে পিছিয়ে যে আমাদের গাইবান্ধা
কৃষিভিত্তিক অঞ্চল, এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা নাই। কৃষিভিত্তিক শিল্প কারখানা না থাকার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এখানে রিক্সা চালাতে যায়, ভ্যান চালাতে যায়, ঠেলাগাড়ি চালাতে যায়। এবং এখানে যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা যায় তাহলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান তৈরি হবে, এই অঞ্চলের মানুষ বাইরে যাবে না, এই অঞ্চলের অর্থনীতি। কৃষি ভিত্তিক আপনি শিল্পের কথা বলছিলাম, আপনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে মানে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। কৃষি ভিত্তিক শিল্পটা আসলে কি বিষয় একটু বলবেন, যে গাইবান্ধা সেটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে? আপনি জানেন যে আমাদের এলাকায় শ্রমজীবী মানুষের সংখ্যাটা বেশি আর কি, এবং আমাদের কাছে পরিসংখ্যান আছে যে 365 দিনের মধ্যে একটা লোক 285 দিন শ্রম দিতে পারে, বাকি দিন তারা কিন্তু কোনো শ্রম বিক্রি করতে পারে না আর কি। তার বাকি যার জন্য বাকি দিনগুলো সে দুঃখ কষ্টে অতিবাহিত করে। ব্যাপক জনগোষ্ঠীকে আপনি যদি কৃষিতে ইনভলভ করতে চান, যার পুকুর আছে উনি পুকুরে মাছ চাষ করবেন, যার জমি আছে উনি জমিতে আবাদ করবেন, যার কিছুই নাই আমার মনে হয় প্রাণী সম্পদে একমাত্র পেশা, যে পেশার মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীকে এখানে ইনভলভ করা যেতে পারে। কারণ গোবরে বসে সবাই পালে এবং তাদের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার সঙ্গে যদি আমরা আধুনিক প্রযুক্তি তাদের দিতে পারি তাহলে এখান থেকে সে আয় করবে, প্রাণী জামিসের ঘাটতি পূরণ হবে এবং আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। ইপিজেটও আছে মনে হয়, সেটা আপনাদের দাবি ইপিজেট তৈরি করার? না, ইপিজেট দাবি কথা শুনেছি, কিন্তু এখানে আমাদের প্রবলেম যেটা কি জানেন, আমাদের নিজেদের ঐক্য নাই আর কি। দেখা যাচ্ছে যে গোবিন্দগঞ্জ উপজেলা ইপিজেড চাচ্ছে, এক পক্ষ চাচ্ছে আর পক্ষ বলছে ওখানে হবে না। এখানে অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, কিন্তু আমি যদি সার্বিকভাবে বলি যে আমার এখানে সব শ্রেণী পেশার মানুষ রয়েছে, সবার দাবি মূলত কর্মসংস্থান আসলে হলে এই জেলা আস্তে আস্তে আরো উন্নয়নের পথে এগোবে, এরকম আসলে সবার প্রত্যাশা। তো এখনকার মতো ডিবিসি এক্সপ্রেস এ পর্যন্তই। রাত 9টায় কথা বলবো জেলা প্রশাসকের সাথে। কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রান্তিক কৃষকদের সক্ষমতার অগ্রগতি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে তুলা উন্নয়ন বোর্ডে আয়োজিত কর্মশালার মূল পৃষ্ঠপোষক জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে এর কান্ট্রি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সেক্টরের কর্মকর্তা এবং গবেষকরা এতে অংশ নেন। তুলে ধরা হয় প্রকল্পের আওতায় কৃষকের মধ্যে কৃষি ক্ষেত্রের বৈচিত্র্যকরণ, আবহাওয়া পরিষেবার মাধ্যমে ফলন বৃদ্ধির অগ্রগতি সহ নানা বিষয়। প্রকল্পটি পরিবেশগত, স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি খাতে টেকসই স্থানীয় খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে বলেও জানান বক্তারা।